তুমি জিয়া রহমানের ক্যারেক্টার করলে, ঠিক আছে। তা আমি বললাম যে অসুবিধাটা কোথায়? সে আমাদের হি ইজ এ ন্যাশনাল হিরো। উনি আমার নামটা ঠিক তখন বোধহয় জানতেন না। আমি যেটা পরে শুনেছি ক্যামেরাম্যানের কাছে, যে যদি তোমরা এই চরিত্রে ওই বেদিনের যে ক্যারেক্টার যিনি করেছেন তাকে যদি তোমরা আনতে পারো, তাহলে তোমরা আমার চরিত্রটাকে অভিনয় করাতে পারো। আপনাকে না দিলে ওই ছবিটা হতো না। ছবিটার নাম হচ্ছে কলমিলতা। ভাইয়া, আপনার কাছে একটা নতুন প্রশ্ন আমার আছে, যে অনেকের বিষয়ে তো বিচারণ আমি আপনার কাছ থেকে শুনি, বা মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক তথ্য উপাত্য অনেকের সাথে স্মৃতি আপনি করতেন। তো একটা প্রশ্ন করা হয়নি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা মেজর জিয়া বা স্বাধীনতার ঘোষক বলা হয় জিয়াউর রহমান, তাকে নিয়ে তো অনেক অনেক বক্তব্য দেয়, কিন্তু আপনার মুখে আমি কখনো শুনিনি বা প্রশ্নও করিনি। আজকে একটু শুনতে চাচ্ছিলাম, যদি বলতেন। ধন্যবাদ তোমাকে। আজকালে এ ব্যাপারে অনেকেই প্রশ্ন করেনি। কিছু ছোট কথা ছিল আর কি, যেটা বলা হয়নি, কখনোই কাউকে বলা হয়নি, আমি বলিনি। এটা বলার কি আছে? আমি যখন তখন আমি ছবি করি, তার মধ্যে একটা ছবি ছিল বেদিন। বেদিনের মধ্যে আমার যে চরিত্রটা ছিল সেটা ছিল যে আমি আল্লাহ মানি না, এবং পরবর্তী পর্যায়ে আমি যখন মারা যাই তখন আমি আল্লাহ মেনে মারা যাই, অর্থাৎ আই ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্যাট মুভি। কিন্তু ইনিশিয়ালি আমি যখন আল্লাহ মানি না, তাই আই অ্যাক্টেড অ্যাগ্রেসিভলি, মানে বেদিন হিসাবে যা করার দরকার আমি তাই করেছি, যে কোনোভাবেই হোক। এটা এটা আমি প্রিলুড বলছি। এটা ছবিটা রিলিজ হয়ে গেছে, খুব পপুলার ছিল, মানুষে ভীষণ পছন্দ করেছে। তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়া রহমান, ওনার কাছে হয়তো কিছু জন গেছেন যারা বলেছেন যে আমরা একটা স্বাধীনতা যুদ্ধের উপর একটা ছবি করতে চাই। সেই ছবিটি আপনার যে ক্যারেক্টারটা আছে, আপনি যে যুদ্ধটা করেছেন নোয়াখালীর ওদিকে যে ব্রিজের, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, অত্যন্ত নাম করা যুদ্ধ ছিল সেটা। ওই ব্রিজটাও ইন্ডিয়ান বর্ডার থেকে, ফেনীতে, হ্যাঁ, বর্ডার থেকে 2 মাইল থেকে 2.5 মাইল দূরে। তো ওইখানে মেজর জিয়া, উনি তখন হি ওয়াজ দেন মেজর, তো উনি তখন ওখানে যুদ্ধ করেছিলেন। তো যারা গিয়েছিল তাদের স্বাভাবিকভাবে ইন্টেনশন ছিল যে ফাইন্যান্সটা যদি সরকার থেকে মোটামুটি পাওয়া যায়, তো সেই কারণের জন্যই হয়তো বা তারা বলে যে স্যার আপনার ওই ক্যারেক্টারটা আমরা এই ছবিতে অ্যাড করতে চাই, মানে এইটার উপরেই আমরা গল্পটা বানাতে চাই। তো উনি, আমি যতটুকু শুনেছি আর কি, রফিকুল বারী চৌধুরী ছিল ক্যামেরাম্যান, আর ডিরেক্টর ছিল আমাদের, কী নাম ওর, মারা গেছে, ও ছিল ডিরেক্টর। তো সে ওইটা বলার পরে উনি বললেন যে আমি তো আমার ক্যারেক্টার নিয়ে ছবি খুব একটা করুক তোমরা, এটা আমি পছন্দ করি না। তারপরেও তোমরা যখন শখ করছো আমার চরিত্রটা করার জন্য, তোমরা করতে পারো। যদি আমি আমার নামটা ঠিক তখন বোধহয় জানতেন না। আমি যেটা পরে শুনেছি ক্যামেরাম্যানের কাছে, যে যদি তোমরা এই চরিত্রে ওই বেদিনের যে ক্যারেক্টার যিনি করেছেন তাকে যদি তোমরা আনতে পারো, তাহলে তোমরা আমার চরিত্রটাকে অভিনয় করাতে পারো। তো আসলে এই ব্যাপারটা আমার শোনা হয়েছে এইভাবে যে ডিরেক্টর যখন আমাকে এসে বলেছে ছবিতে যে আপনি আপনি জেনারেল জিয়ার একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা আপনি করেন। তো কারণ তাদের একটু সন্দেহ ছিল যে আমি বেসিক্যালি মুক্তিযোদ্ধা, জিয়া রহমানও মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা বঙ্গবন্ধুর সাথে সম্পৃক্ত ছিলাম। তারপরে যে কোনোভাবেই হোক বঙ্গবন্ধুর কাছ থেকে একটু একটু দূরে সরে গেলাম রাজনৈতিক কারণের জন্যই। তারপরে আসলে মানে ওই রকমভাবে সম্পৃক্ততা আমাদের ছিল না। তারপরেও সবাই জানতো যে আমি বোধহয় আওয়ামী লীগের সাথেই সম্পৃক্ত ভীষণ রকম, কারণ আমি
14 বছর যে ছাত্র রাজনীতি করেছি, সেটা তো স্টুডেন্ট পলিটিক্স, ছাত্রলীগ করেছি। তো সেই কারণের জন্যই ওই ডিরেক্টরের একটু ভয় ছিল যে আমি ক্যারেক্টারটা করব কিনা। তো আমার কাছে আসার পরে আমি চিন্তা করলাম আমি একজন আর্টিস্ট, আমাকে তো যে কোনো ধরনের চরিত্রে যেটাই দেয় সেটাই তো আমার করতে তো কোনো অসুবিধা থাকার কথা না। কারণ গান্ধীর ক্যারেক্টার করে গেছে রিচার্ড অটেনবেরো। তো রিচার্ড অটেনবেরো তো ইসেরই না, কি বলে, ভারতেরই না। তো সে অনেক দিন চেষ্টা চরিত্র করে তারপরে উনি ওই ক্যারেক্টারটা করেছেন, অ্যান্ড সে পৃথিবী বিখ্যাত হয়েছেন। তো আমার মনে ছিল যে আমি এটা তো অসুবিধা কোথায়। আর পলিটিক্স তখন এই রকম অ্যাগ্রেসিভ ধরনের পলিটিক্স ছিল না এখন যে ধরনের পলিটিক্স। আমি বললাম যে ঠিক আছে করব, কিন্তু এই জায়গায় আমি ছোট্ট একটু ইয়ে করলাম যে আমি সাধারণত যে টাকা নিয়ে থাকি আমি তার ডাবল টাকা চেয়ে বসলাম। তো পরিচালক কোনো কথা বললো না, কথা না বলে চেকের মধ্যে লিখে চেকের টাকা আমার হাতে তুলে দিল। তা আমি দেখলাম যে আমি টোটাল ছবিতে যে আমি টাকা নেই তার চেয়ে ডাবল টাকা আমি যেটা চেয়েছি সেটাই সে আমাকে দিয়েছে। এবং আমাকে বলল যে আমাকে আপনার 6 দিন কি 7 দিন লাগবে। তো আমি মনে মনে ভাবছি যে 6 দিন 7 দিনের জন্য সে আমাকে এত টাকা দিয়ে নিল কেন। তো ক্যামেরাম্যান ছিল রফিকুল ভাই চৌধুরী, আমাকে খুব ভালোবাসত। রফিক ভাই আমার বলল একদিন এসে যে ভাই আপনি যদি ওইখানে ডাবল না, আপনি যদি 1 লাখ টাকাও চেতেন তাহলে ও দিত আপনাকে, কারণ আপনাকে না দিলে ওই ছবিটা হতো না। ছবিটার নাম হচ্ছে কলমিলতা। তাই আমি বললাম যে কেন? বলে যে ওকে তো উপর থেকে বলে দেওয়া হয়েছে যে এই ক্যারেক্টার যদি, আমার ক্যারেক্টার যদি এই ছবিতে আসে তাহলে ওই আর্টিস্টকে ব্যতি রেখে হলে আমার চরিত্রটা তুমি ওখানে নিতে পারবে না। তো আপনাকে তো বাদ দেওয়ার ক্ষমতা তো নাই, ও তাহলে তো ছবি হবে না। ছবি ওয়াজ ফাইন্যান্স বাই বিএনপি সাম ওদের বোধহয়, আমি এটাও আমার শোনা, আই এম নট শিওর, যে জেলে কমিটি যারা ছিল ওদের নামে আর কি ফাইন্যান্স করা হয়েছে। তো তারপরে আমি বললাম যে আমি যখন চিন্তা করলাম যে আমি ঠিক আছে আমি করছি, আমি ওকে বললাম যে তুমি আমাকে একটা কাজ করো, সেটা হচ্ছে যে আমি যেহেতু ওনার সাথে ওনার নামে এবং উনি ক্ষমতায়, কাজী ক্যারেক্টারটা আমাকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে হলে একজন মেজর বা একজন লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল কী করে হাঁটাচলা করে বা তাদের মুভমেন্ট কি, তাদের পাশের লোকজনরা এখন স্যালিউট করে তখন কি করে তাদেরকে দেখা হয় বা কী করে তারা নেয়, এটা আমার একটু জানতে হবে, শিখতে হবে। কারণ আমি সবসময়, তুমি জানো যে আমি যতক্ষণই কিছু করি সেটাকে মোটামুটি পারফেক্ট করার চেষ্টা করি। তো সেই হিসাবে আমি বললাম যে আমাকে ক্যান্টনমেন্টে এটার একটু অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে, অ্যান্ড সাম ওয়ে দে অ্যারেঞ্জড ইট। তো আমি ওইখানে গেলাম, আমি বোধহয় 6-7 দিন গেলাম। সিনিয়র অফিসার যারা ছিলেন, মেজর টেজর যারা ছিলেন, ওরা আমাকে রিসিভ করলেন। ওরা আমাকে ভালোই আপনজন প্রিয়জনের মতোই আমাকে ট্রিট করলেন এবং ওরা ছবিটা বলেন যে আপনার ছবি তো আমরা সবসময় দেখি, তা আপনাকে কী শেখাবো? আমি বললাম যে শেখাবেন এইটা আমি দেখবো আপনাদেরকে, আর কিছু না। আপনারা হাঁটছেন কী করে, আপনারা স্টিকটা রাখছেন কী করে, এবং আপনাদেরকে যখন ওরা হেঁটে গেলে তো সোলজার যারা তারা তো স্যালুট দিয়ে যায়, স্যালুট দিয়ে ক্রস করে যায়। সোলজাররা তো মুখের দিকে তাকায় না, শুধু ব্যাসটার দিকে তাকায়। ব্যাসটা যদি একটু উপরের হয় তাহলেই তাকে স্যালুট দেয়, এটা এলো ওদের নিয়ম। তো ওইটা তো উনি বলেন যে এত আপনারা করেন না। বললেন স্বাভাবিকভাবে অ্যাজ বিকজ হি ইজ দ্য প্রেসিডেন্ট, তাকে তো একটা হাস্যস্করভাবে আমি তো ফিল্মের মধ্যে আমি অন্তর্পক্ষে অভিনয় করব না। তো আমি সেটা সেখানে 3-4 দিন আমি দেখি যে সোলজাররা হেঁটে গেলে কী করে স্যালুট দেয় এবং এরা কী করে নেয়। নেয়ার মধ্যে আমাদের দেশে তো সালাম আলাইকুম এইটা তো ওরা করে না, করে না, ওরা নিতে হবে, তাকে স্যালুটটা নিতে হবে। তো আমি সেইটা আমি রপ্ত করি আর কি, রপ্ত করার চেষ্টা করি এবং চেষ্টা করে আমি যখন ছবিতে শুটিং করতে চলে যাই আউটডোরে ফেনীতে, ওই ব্রিজটা তখনও ছিল।
ওই ব্রিজে চলে যাই, তখন সেই ব্রিজে আমার সাথে একজন মেজর ছিলেন, একজন লেফটেন্যান্ট ছিলেন এবং এরকম দুই একজন অফিসার ছিলেন, যারা আমার সমস্ত জিনিসপত্র যাতে সঠিকভাবে ড্রেসটা যেন ভুল না হয়, ড্রেসটার এটা যে এটা পেঁচিয়ে রাখা হয় এইটার যেন কারেক্টলি হয়, সবগুলো দেখার জন্য ওনারা আমাকে সবসময় দি হেল্প মি এ লট। তো এবং লট করার পরে আমি ছবিটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে অনেকে আমাকে কিছুজন আমাকে কিছু যে বলেনি তা না, কিছুজন আমাকে কিছু বলেছে, তুমি জিয়া রহমানের ক্যারেক্টার করলে ঠিক আছে। তা আমি বললাম যে অসুবিধাটা কোথায়, সে আমাদের হি ইজ এ ন্যাশনাল হিরো, জেড ফোর্সের চিফ, আমি তার ক্যারেক্টার পাচ্ছি, আমি করব না। তো ওয়েল, তারা রিজনেবল আমাকে কোনো অ্যান্সার তো করতে পারেনি, ইমোশনাল কিছু কথা হয়তো বলে থাকতে পারে। তো এরপরে আনফর্চুনেটলি, আমি বলবো আনফর্চুনেটলি, যে উনি যদি ছবিটা দেখতেন আর কি, তাহলে হয়তো আমার আই উড বি মোর হ্যাপি। কারণ যারা দেখেছেন তারা, যেমন আমি একটা ছোট জায়গায় বলি, উনি কথা বাংলা যেটা বলতেন সেটা একটা ধরনের বাংলা বলতেন। আমাদের বাংলাটা ঠিক আমরা যেভাবে কথা বলি সেটা ভাবে উনি ঠিক বলতেন না, কারণ উনি বেশিরভাগ টাইমই তখন পাকিস্তান থেকে এসেছেন। তো বাংলাটার মধ্যে বিশেষ বিশেষ জায়গায় জোর দেওয়া যেটা, সেটা তিনি অনেক সময় করেননি, বা অন্যভাবে একটু কথা যেমন বলতেন, যেটা ম্যাডামের মানে আমাদের আপসী নেত্রী খালেদা জিয়ার মধ্যেও আছে। ওনার বাংলাটা কিন্তু একটু ভিন্ন ধরনের, এবং জনাব তারেক রহমানের মধ্যে ওইটার একটু ছোঁয়াচ পাওয়া যায়। তো আমার এইখানে আমি ডাবিং করছিলাম যখন, আই ট্রাই টু ডেলিভার ইন দ্য ওয়ে, যে উনি যেভাবে বাংলা কথা বলেন ওইভাবে বলার চেষ্টা করেছি আমি। তো আমি তখন ডাবিংটা যখন করার মাঝখানে হঠাৎ করে তাকিয়ে দেখি পিছনে দাঁড়িয়ে আছে খলিল ভাই, মানে আমাদের অত্যন্ত সম্মানিত একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিলেন, শিল্পী। তো দাঁড়িয়ে বললেন যে, আপনি কি পারভেজ সাহেব, আপনি কি লিপ মিলাচ্ছেন ওনার কোনো কথার? তা আমি বললাম যে লিপ মিলাবো কেন, এটা আমি বলছি। বলছে হাউ কাম, আপনি একেবারে ডিটো মানে নকল বলবো না কি বলবো এটাকে, আপনি তার ভাষার যে জায়গায় তিনি ভাঙ্গা দেন এবং যে জায়গায় তিনি প্রেশার দেন ঠিক সেইভাবে কথা বলছেন। আমি বললাম যে আমি ট্রাই করেছি, আমি ওনার বক্তব্য শুনেছি, আমি সেভাবেই কথা বলার চেষ্টা করেছি এখানে। তো বলছে আর আপনি না বললে আমি আপনার কথাটা বিশ্বাস করতাম না, কিন্তু আমি এখন বিশ্বাস করি আপনিই করেছেন। অপূর্ব, মানে ওনার ভাষায় আর কি, আমি হ্যাঁ ওনার ভাষায়, যে হ্যাঁ আপনার ভয়েসটাও মনে হয় যে আপনি উনি কথা বলছেন। এবং ছবিটা রিলিজ হওয়ার পরে ওই ড্রেস এবং ওই গেট আপ সব মিলে, তারপরে অনেকেই ওই ড্রেস এবং গেট আপ এবং চলন বলন বা হাঁটা চলা থেকে শুরু করে ওই সানগ্লাস পরা দুই একটা ছবি, এখন অন্য ছবির দুই একটা আছে, যেটাই মানুষ কেন যেন বলে যে ওনার ফেসের সাথে বোধহয় আমার একটা মিল খুঁজে, অনেকে বলে আর কি, আমি তো কোনো জিনিস খুঁজে পাই না, কিন্তু ওই সানগ্লাস পরা যে আর্মির ড্রেস পরা আমার বাসায় যেটা ছবিও আছে, শহীদুল ইসলাম খোকনের ছবি, ওটা ওখানেও ওই ওনারই ক্যারেক্টারকে চিন্তা করে করা হয়েছিল। ওটা দেখে ম্যাক্সিমাম লোকজনই বলে যে এটা অমুকের। তো আসলে তো আমার তখন অনেকের মানে ম্যাক্সিমাম লোকই আমাকে বলতো যে ইউ লুক লাইক জিয়া রহমান। তো আমার দুর্ভাগ্য ছিল এটাই যে উনি ছবিটা শেষ হইলো যখন, তখন উনি ছবিটা দেখে যেতে পারেননি। তার শেষ হলো যখন, তারপর সেই সময় উনি মৃত্যুবরণ করেন। এবং নর্মাল মৃত্যু না, তুমি আজ উইনো যে তাকে কিছু মানে রাজনৈতিক কারণের জন্যই হোক বা ক্ষমতার দ্বন্দ্বই হোক অথবা যে কোনো কারণের জন্য হোক, তাকে
চিটাগংয়ে শহীদ করা হয়। মানে, তো এইটাই হচ্ছে আমার দুর্ভাগ্য এই জন্য যে স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি ওরা 11 জন আমি তৈরি করেছিলাম, এবং আজকে পর্যন্ত 50 বছরের মতো আমি চলচ্চিত্র জগতে কাজ করছি। সেখানে সরকার কর্তৃক প্রদত্তিত পুরস্কার এবং তাদের সর্বশ্রেষ্ঠ তাদের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার আজীবন সম্মাননা পদক এটাও পেয়েছি। কিন্তু আসলে ওরা 11 জন তৈরি করার জন্য আমাকে একটা চিঠি দিয়েও আমাকে ধন্যবাদ জানানো হয়নি, বা আমাকে যেহেতু এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি, সেই হিসাবে আমাকে একটা ভিআইপি বা এই ক্যাটাগরির কিছু ডিক্লেয়ার করা যেটা দরকার ছিল, উচিত ছিল সরকারের, সেটা তারা করেনি। তা আমার ওই ছবিটা মানুষ যখন অনেক আলাপ তখন আমার বড় দুঃখ হতো আর কি, যাহারে উনি যদি জীবিত থাকতেন তো উনি হয়তো ছবিটা দেখতেন, দেখলে আমি খুব খারাপ করেছি এ কথা হয়তো বলতেন না। তখন হয়তো আমি ওনাকে বলতাম যে আমি স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি তৈরি করেছি, আমাকে এখনো স্বাধীনতা পদকও দেয়া হয়নি, মুক্তিযুদ্ধ করেছি, আমাকে স্বাধীনতা পদকও দেয়া হয়নি, এবং যেসব পদকগুলো দেওয়া হয়েছে পদকগুলো আমার কাছে অর্থহীন এখন, কারণ এখানে সম্মান নেই। এই পদকের চেয়ে কম দামি কোনো পদক পৃথিবীতে আছে কি না এটা আমার জানা নেই, যেসব সার্টিফিকেটগুলো দেয়। কারণ এই সার্টিফিকেট দিয়ে আমি কোনো এয়ারপোর্টেও ঢুকতে পারি না, এই সার্টিফিকেট দিয়ে আমি কোনো মিনিস্টারের সাথে দেখা করতে পারি না। এই সার্টিফিকেটগুলো যেগুলো দেওয়া আছে, পুতুলগুলো দেওয়া আছে, এগুলো কাঁধে নিয়ে হেঁটে ফেরি করে বেড়ানো ছাড়া দ্বিতীয় কোনো লাভ আমি দেখি না। তো যাই হোক, এটা আমার দুর্ভাগ্য যে উনি দেখে যেতে পারেননি। আজকে এই মুহূর্তে এটা মনে পড়ছে ভীষণভাবে ওনাকে। যখনই আমি ভাবি, ছবি জগতের কথা ভাবি, এই কথাটা আমি কখনো বলিনি, কোথাও বলিনি, আজকে হঠাৎ করে বলে ফেললাম। তাকে তুমি যেহেতু প্রশ্ন করলে সেই তো বলে ফেললাম।